শক্ত হাতে চেপে ধরে আজ প্রথমবারের মতন জোর খাচ্ছি বলল। মুহূর্তে স্তম্ভিত হয়ে পড়ে ঈশানী। এরিসের শূন্য চোখের হলকায় ভস্ম হয়ে যাচ্ছে ও মুখের উপর আছড়ে পড়া তপ্ত শ্বাসের চামড়া পুড়ে ঝলসে যাচ্ছে যেন। কোনটাকে প্রাধান্য দিবে, মাফিয়া রাগ নাকি তার কথাকে? ঠিক বুঝে উঠতে পারল না ঈশানী। ফলস্বরূপ ধরফড়িয়ে উঠে বলল, কি চাইছেন আপনি? কেন করছেন এসব? আমি তোমাকে চাই, শুধু তোমাকে। জানি না কি করে হলো এসব। কেন হঠাৎ কড়া পড়া হৃদয়টা বেইমানি করলো আমার সঙ্গে। কিন্তু আমি পারিনি তোমার চাহিদা থেকে নিজের নির্জীব হৃদয়কে শত চেষ্টা করে আটকাতে পারিনি। আমি নিজের টেরিটরি, আন্ডারওয়ার্ল্ড, পাইথন, প্যারাডাইস সব কিছু ফেলে এখানে পড়ে আছি। ইউ নো হোয়াট? শুধু তোমার জন্য। শুনতে হাস্যকর হলেও তোমাকে না দেখে, তোমার প্রতিটি নিঃশ্বাসের শব্দ না শুনে থাকতে পারি না আমি। বুকের ভেতর যন্ত্রণা হয় ভীষণ। খুব গভীরে কিছু একটা পুড়তে থাকে সারাক্ষণ। আমি সত্যি জানি না এসব আমার সঙ্গে কি হচ্ছে, কেনই বা হচ্ছে, বাট দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি ফিল। মাফিয়া বসের সহজ স্বীকারোক্তি কথা শেষ করে আস্তে করে ঈশানীকে ছিঁড়ে দিল এরিস। ব্যতিগ্রস্ততায় ভারী হয়ে আসা মাথাটা নিঃশব্দে ব্যাক সিটে এলিয়ে দিয়ে বলে উঠল, আমি তোমার চোখে শুধুই একটা টর্চারার। আই উইশ আমি সময়টাকে পেছনে নিয়ে যেতে পারতাম, আর ওই বাজে বিভৎস অতীতগুলো তোমার স্মৃতি থেকে পুরোপুরি মুছে দিতে পারতাম। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। দ্যাটস ওয়াই আমি তোমার চোখে সারা জীবন ওই অত্যাচারী জানোয়ারটাই রয়ে যাব, যাকে তুমি দুনিয়ায় সব থেকে বেশি ঘৃণা করো। অথচ আমাকে দেখো, তোমার ওই চোখের ঘৃণাতে প্রতি মুহূর্তে চলে পুড়ে খাক হয়ে যাই আমি। এক মনে অজস্র কথা আওড়াচ্ছিল এরিস। ঠিক তখনই ভাইব্রেটে আওয়াজ তুলে আকস্মাৎ বেজে উঠে ফোনটা। সম্বিত ফিরে পায় মাফিয়া বস। অনিচ্ছা সত্ত্বেও কানের এয়ারপডস সচল করে রিসিভ করে ফোন কল। পরিস্থিতি গোমর। চুপচাপ চুপচাপ অপর প্রান্তের কথাগুলো নির্বিকারে শুনল এরিস। অতঃপর কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে সিট বেল্টটা টান মেরে খুলে জোর হস্তে ধাক্কা দিয়ে রাস্তার অদূরে ছিটকে ফেলে দিল ঈশানীকে। আকস্মাৎ ঘটনায় হতবিহ্বল ঈশানী রাস্তার খাদে পড়ে গিয়ে আর্তনাদে গুঙিয়ে উঠল মেয়েটা। সঙ্গে সঙ্গে বিভৎস বিস্ফোরণে প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হলো ধরণী। ফাঁকা মস্তিষ্কে আচানক পেছনে ফিরে চাইল ঈশানী। দেখলো একটু আগে বিস্ফোরিত হয়ে দাউ দাউ করে অগ্নিশিখার অনলে শূন্যে ভাসছে গাড়িটা। তা দেখে মূর্তি অন্তর আত্মা কাঁপিয়ে চিৎকার করে উঠল নাজুক রমণী। অরণ্য! নিশতি রাতে এক পরাস্ত রমণী আহত চিৎকারে জাগ্রত হয়ে উঠছে সমগ্র প্রকৃতি। নিশাচর জন্তু জানার অযাচিত হুঙ্কারে ধরফড়িয়ে উঠছে ডানা ঝাপটায় ঘুমন্ত পক্ষীকুল। নিগুড় চিৎকারের গলার স্বর ভঙ্গুর হয়ে ওঠে ঈশানীর। দম আটকে শ্বাসযন্ত্রের কার্যক্রম মুহূর্তেই স্তব্ধ হয়ে কঞ্চনালীর আগায়। ফলস্বরূপ ব্যাকুল চিত্তে এদিক ওদিক চোখ বোলায় মেচা। জনমানবহীন নির্জন হাইওয়ে। রাস্তার দুই ধারে ঘন জঙ্গল আর ছোট বড় পাহাড় ব্যতীত কোনো লোকালয়ের উপস্থিতি নেই। কয়েক কোষ বেতুরেকে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পুরোপুরি আচ্ছাদন করতে পারে বিস্তৃত সড়কের ভয়াল তমসাকে। অমানিসার আকাশে চাঁদের দেখানি আগ্রাসী আধারে অশরীর যেন মাথা চারা দিয়েছে সড়কের দুই ধারে। প্রগাঢ় আধারে বুক চিরে কেবল রক্তিম দাবদাহের অসহনীয় উৎপীড়ন। বিলাসবহুল রোলস রয়েসটা দুমড়ে মুচড়ে একীভূত হয়ে খেলনা গাড়ির মতোই পড়ে আছে কিনারায়। তিমিরে ঢাকা ভয়াল প্রকৃতির সঙ্গে তাল মিলে জঙ্গলের অদূর থেকে ভেসে আসা হুতুম পেঁচার বিদঘুটে আওয়াজ আচমকা বুকের রক্ত ছলকে উঠে ঈশানীর। দ্বিতীয় দফায় চারিদিকে তাকে নিশ্চিত করে নেয় নিজের অবস্থান। রাস্তা থেকে অনেকটা নিচে ঝোপঝাড়ের মাঝে একটা কর্দমাক্ত স্যাঁতস্যাঁতে খাদে ভেঙে চুরে পড়ে আছে ও। এখান থেকে তড়িঘড়ি করে বেয়ে ওঠা মুশকিল বলেও ভুল হবে, একেবারে অসম্ভব। অজ্ঞতা নিজের জায়গায় অনড় থেকে ভগ্ন স্বরে ফিসফিসিয়ে ফের এরিসকে ডেকে উঠে ঈশানী। অরণ্য! অরণ্য, শুনতে পাচ্ছেন? ঈশানীর ক্ষীণ আওয়াজ আদৌ রাস্তার অবধি পৌঁছেছে কিনা সন্দেহ, যার দরুন ফাঁকা মস্তিষ্ক আর প্রবল ব্যতিগ্রস্ততায় খানিকক্ষণ নৈশব্দ অতিবাহিত হয় সেখানেই। অতঃপর ল্যাম্পপোস্টের চিমচিমে আলোতে নিজের শরীরের দিকে লক্ষ্য করে জুকড়ে কেঁদে উঠে মেয়েটা। বন বিছুটি আর কণ্টকের আঘাতে মোলায়েম হাত পা ছিঁড়ে ছুঁড়ে একাকার।
এ কোথায় নিয়ে এলো এরিস তাকে? এরিস নামটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আটকালো ওর। তৎক্ষণাৎ স্তম্ভিত ফিরে পেয়ে আরেক দফা ধরফুটে উঠে ঈশানী। মনের মাঝে দানা বাঁধে তীব্র আশঙ্কার তুফান। এরিস ঠিক আছে তো? এই তো কিছুক্ষণ আগে এতগুলো কথা বলছিল এরিস। মেপে মেপে কথা বলা লোকটার মুখে অমন সহজ স্বীকারোক্তিতে বাকরুদ্ধ হয়ে পড়েছিল ঈশানী। ঘৃণার প্লাবনে পোক্ত ব্যারিকেড টেনে দিয়েছিল আবেগস্ত্র। বাকশক্তিহীন এক নাজুক কবুতরের ন্যায় শুধু চেয়ে থেকেছিল অনিমেষ। অন্তঃগহ্বরে কোথাও একটা অনিশ্চয়তার অনুভূতি হয়েছিল পচে, যেন ভেতরের সত্তা চেঁচিয়ে বলছিল, মাফিয়া বস আমাকে কেন চাইবে? সে তো ভালোবাসতে জানে না, সে তো হৃদয়হীন অন্ধকার গোলক ধাঁধা মাত্র। তাহলে কিসের এই অনুভূতি? কেনই বা হুট করে এত নমনীয়তা তার? ওই কাপড়, ওই কড়া পড়া শুষ্ক হৃদয়ে আদৌ কি প্রণয়ের বর্ষণ নামানো সম্ভব? ওয়েল, ভালোবাসা সব পারে। সেটা কিছুক্ষণ পরেই টের পেয়েছিল ঈশানী, যখন ওই হৃদয়হীন জানোয়ারটা নিজের সিট বেল্ট পেছনে এক মুহূর্ত সময় অতিবাহিত না করে ঈশানীর সিট বেল্ট খুলে দিয়েছিল। নিজের জীবনে পরোয়া না করে ঈশানীকে বাঁচিয়েছিল। আর তারপরই ভয়াবহ সেই বোমা বিস্ফোরণ। খানিকক্ষণ আগে কথা ভেবে হতচকিত হয়ে উঠল ঈশানী। ক্লান্ত শরীরে সমস্ত সবটুকু সংকীর্ণতা ভুলে মুষ্টিবদ্ধ করলো দু হাত। মনোবল স্থির রেখে দাঁড়ালো ধীরে ধীরে। রাস্তার পানে নজর বুলে দৃঢ় স্বরে বলে উঠল, এরিসের কিছু হতে পারে না। যে করেই হোক এখান থেকে উঠে তাকে ঠিক খুঁজে বের করব আমি। এক মুহূর্তের জন্য পেন্ট হাউসে বিভৎস স্মৃতিগুলো ভুলে গেল ঈশানী। ভুলে গেল এই মানুষটাকে ঠিক কতটা ভয় করে। আজ থেকে বছর খানেক আগে তার আগমন ওর সাবলীল জীবনকে ঠিক কিভাবেই না লঞ্জভঞ্জ করে দিয়েছিল প্রলয়ের তাণ্ডবে। অথচ সেই নিষ্ঠুর হৃদয়ের মরীচিকা সম্রাটের সামান্য অনিশ্চয়তা কত গভীরে ভাবেই না চিন্তিত করে তুলেছে রমণীকে। প্রাকৃতিকভাবে মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। ঈশানী তার জলজান্ত প্রমাণ। বজ্র সভ্য উজ্জ্বল ভবিষ্যৎ ধারী মাহিন নয়, বরং অন্ধকার দুনিয়ার পাপিষ্ট হৃদয়হীন এরিসের জন্য অন্তর পুড়ে খাক হয়ে যাচ্ছে ওর। এই অনুভূতির নাম জানা নেই, আছে শুধু বুকের রক্ত তোলপাড় করা নিষিদ্ধ সব চাহিদা, যা সমাজ, মানবকুল, এমনকি পুরো পৃথিবীর অন্তরায়। উচ্চ ছাল রাস্তা বেয়ে একদম খাড়া হয়ে নেমে এসেছে খাদে। আশেপাশে বন, লতা পাতা আর কনকট গাছের অভাব নেই। সোদা মাটির উপর দুপা রেখে অন্ধকারের মাঝে সেগুলো হাত দিয়ে চেপে ধরল ঈশানী। সঙ্গে সঙ্গে কাটার আঘাতে বিদীর্ণ হলো ওর পেলব করতাল। মাত্রাতিরিক্ত ব্যথা কুকড়ে উঠে গাছের বাকল ছেড়ে দিয়ে ফের কর্দমাক্ত মাটিতে ধপ ধপ করে বসে পড়ল মেয়েটা। হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে ফের অসহায় সুরে বলে উঠল, কিভাবে উঠবো আমি? আপনি ঠিক আছেন তো? কিয়ৎক্ষণ নীরবতা অতিবাহিত হলো। পরমুহূর্তে এরিসের কথা ভেবে গা ঝেড়ে দিয়ে দাঁড়িয়েই পড়ল ঈশানী। পায়ের জুতো জোড়া সেখানেই ফেলে রেখে নখের সাহায্যে সন্তর্পণে খামচে ধরল ভেজা মাচিয়ে। এক পা দুপা করে উঠে এলো অনেকটা। আশেপাশে বন বিছুটি আর কণ্ঠক ফুলে বিধে চিড়ে করে ছিঁড়ে গেল ওর পরনে ফিনফিনে সাদা কুর্তিটা। নিজের অসহায়ত গায়ে মাখলো না ঈশানী। সাথে সাথে মাটিতে হামাগুড়ি দিতে দিতে এসে ধারস্থ হলো শুকনো বালির উপর। ততক্ষণ আরেক দফা তীক্ষ্ণ টান অনুভব করলো খোলা চলে। আধারের মাঝে কোনো কিছু স্পষ্ট দেখার জন্যে পেছনে ফিরে তাকানোর মতো বুকে সাহস নেই, অজ্ঞতা। নিজের রেশমের মতো সর্পিল চুলের খানিকটা বিসর্জন দিয়ে তরতরিয়ে উঠে এলো রাস্তায়। ঈশানী যখন রাস্তায় উঠেছে তখন ওর অবস্থা বেগোতে। সমস্ত শরীর জুড়ে চঞ্চনে ব্যথার উপশম। পরনের কুর্তিটা ছিঁড়ে কুচি কুচে, নির্মেদ কোমর, পেলব ত্বক সবকিছু উন্মুক্ত। লেডিস জিন্সটার একাংশ কাদায় মাখামাখি, গমরঙা সুশ্রী ত্বক জুড়ে ছোপ ছোপ রক্তের অজস্র ক্ষতচিহ্ন। নিজের শরীরে এক পল নজর বোলানোর ফুসরত হলো না ঈশানী। উল্টো দিশেহারা হয়ে রাস্তার এদিক ওদিক সচকিত দৃষ্টিপাত করে ভঙ্গুর স্বরে চেঁচিয়ে ডাকতে লাগলো এরিসকে। অরণ্য, অরণ্য, আপনি কোথায়? প্রত্যুত্তর এলো না
ক্রন্দনরত গলায় পরপর আবারও ডাকলো ঈশানী। আপনি কোথায় চলে গেলেন অরণ্য? কয়েক মুহূর্ত অতিবাহিত হলো অনিশ্চয়তা, নিগুড় ব্যথা নীল হয়ে উঠেছে রমণীর হৃদয়, আত্মচিৎকারে খেয়ে হারাচ্ছে অন্তঃকরণ। ঠিক এমন সময় ছাই হয়ে যাওয়া ধ্বংসাবেশ গাড়ির অপর প্রান্ত থেকে ভেসে আসে পুরুষারে গোঙানির ক্ষীণ আওয়াজ। সামান্য আওয়াজে কর্ণ সচল হলো ঈশানীর। আর এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটল সেদিকে। গাড়ির নিকট গিয়ে নিবু নিবু অঙ্গার মারিয়ে আলতো পায়ে খানিক এগুতেই দেখতে পেল এরিসকে। জ্বলন্ত গাড়ির অপর পাশে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে অবচেতন হয়ে পড়ে আছে সে। এরিসকে দেখা মাত্র ভীষণ স্বস্তিতে ছোঁচ ভেঙে কেঁদে উঠল ঈশানী। শরীর জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো ক্লান্তি, হৃদয় গহীনে আকস্মাৎ বয়ে গেল নৈসর্গিক প্রশান্তির হাওয়া। সুকুঞ্চিত পায়ে আরেকটু এগুলো মেজা কাছাকাছি যে দেখতে পেল নিদারুণ রক্তের প্রবাহে সিক্ত হয়ে আছে এরিসের সমগ্র মুখমণ্ডল। উজ্জ্বল কঠিন চেহারা জুড়ে বিভৎস রক্তের লালিমা বড্ড চোখে লাগলো ঈশানের। মেয়েটা কাঁদতে কাঁদতে তৎক্ষণাৎ বসে পড়লো ওর শিওরে। নির্দ্বিধায় হাত বাড়িয়ে অপছন্দের পুরুষের মাথার সন্তর্পণে তুলে নিল নিজের কোলে। মোলায়েম হাতে দুটো নিয়ে রাখলো মাফিয়া বসের খড়খড়ে পৌরুষালী কপলে। করুণ আর্তনাদ করে বলল, হ্যাঁ, এত রক্ত কেন? এরিস শুনছেন? দুহাত দিয়ে ঝাঁকে উঠল ঈশানী। অতঃপর সুদর্শন রক্তাক্ত মুখটাকে এইদিক ওইদিক ঘুরিয়ে খুঁজতে লাগলো রক্ত প্রবাহের আসল উৎস। খানিক বাদে আলো আধারি ধরাশয়ে আবছা দৃষ্টিপাত করলো মাফিয়া বসের কপালে। চোখে পড়ল বিভৎস ক্ষত। তৎক্ষণাৎ নিজের গলার স্কার্ফটা দিয়ে ওর চওড়া কপালটা পেঁচাতে পেঁচাতে হেঁচকি তুলে কেঁদে উঠল ঈশানী। বিড়বিড়িয়ে বলতে লাগলো, আপনাকে আমি ঘৃণা করি, খুব 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 ঘৃণা করি। কি করলেন আপনি এটা? এরকমটা তো আপনার করার কথা ছিল না। আপনি যে হৃদয়হীন নিষ্ঠুর, তাহলে সব বাদ দিয়ে আমাকে কেন বাঁচালেন? ফের নীরব চিত্তে অনর্গল অশ্রু বিসর্জন। কয়েক প্রহর অচিরে অতিবাহিত হলো নিস্তব্ধতায়। ঈশানীর এলোমেলো চুলে ঢাকা পড়েছে অশরীর রক্তাক্ত মুখমণ্ডল। বাঁধ ভাঙা কান্নার তোড়ে রমণীর নির্মিত পেজের ওঠানামার ঘর্ষণে ক্রমাগত নড়েচড়ে উঠছে মাফিয়া বস। এক পর্যায়ে নিজের সম্ভ্রমহীন উন্মুক্ত কোমরের খাঁজে গরম নিঃশ্বাসের প্রগাঢ়তা আকস্মাৎ শিউরে ওঠে নাজুক মেয়েটা। গভীর নিঃশ্বাসে পেলক ত্বক ঝলসে যাওয়ার উপক্রম। সহসা তন্দ্রা কাটে ঈশানীর। কান্নাকাটির লাগাম টেনে ফোপাতে ফোপাতে নিগুড় দৃষ্টিপাত করে এরিসের মুখপানে। শুনতে পায় অস্পষ্ট স্বরের বিড়বিড়ানি। ভ্যানিলা। ছোট একটা শব্দের প্রয়োগ করে ফের গভীর শ্বাস ছাড়ল এরিস। হতচকিত হয়ে পড়ল ঈশানী। দু হাতে এরিসের কপল ছাকিয়ে মৃদু আর্তনাদ করতে লাগলো। অহর্নিশ বলল, আপনি এটা কি করলেন? যদি কিছু হয়ে যেত, আমাকে বাঁচাতে গিয়ে আপনি এতটা আঘাতপ্রাপ্ত হলেন, কি হই আমি আপনার? প্রত্যুত্তর এলো না অপর প্রান্ত থেকে। উল্টো সাকুরাকে গভীর নজরে পরখ করে স্ফীত আওয়াজে দৃষ্টি ছুঁল মাফিয়া বস। একটা জানোয়ারের জন্য এইভাবে কাঁদছো? ইটস নট ফেয়ার। উথাল পাতাল মিশ্র অনুভূতির তরুণে ফের ছোট কামড়ে ফুপিয়ে উঠল ঈশানী। আজ কিছুতেই বাদ মানছে না। প্রবল অশ্রুধারা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্কের নিষেধাজ্ঞা সব একীভূত হয়ে উগড়ে দিচ্ছে আবেগাস্ত্র। কোলের ওপরে নির্লিপ্তে শুয়ে থাকা ঘৃণিত অস্তিত্বের দিকে নিষ্প্রভ চেয়ে মেয়েটা কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, আমি জানি না আমি কেন কাঁদছি, কেন এমন করে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে, কেনই বা আপনার কষ্টে এতটা দহন অনুভূত হচ্ছে অন্তরে। বিশ্বাস করুন, আমি আমার এই নিষিদ্ধ অনুভূতিগুলোকে আটকাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না কিছুতেই। নিজের জন্য তোমার চোখে ঘৃণা দেখে অভ্যস্ত আমি সাকুরা। কান্নাটা কিছুতেই সহ্য হচ্ছে না। তুমি কি প্লিজ এটা অফ করবে? সামথিং ইজ বার্নিং হিয়ার। আঙুল দিয়ে নিজে সুঢল বক্ষ দেশে ইশারা করলো মাফিয়া বস। যা দেখে ঈশানী কাঁদতে কাঁদতে বলল, এভাবে কেন জীবনে ঝুঁকি নিতে গেলেন হঠাৎ? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে? কিছুই হতো না। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কথার মাঝে থমকে গেল ঈশানী। নরম কোল থেকে ধীরে ধীরে মাথা তুলে ওর মুখোমুখি হয়ে বসলো এরিস। বলল, আমি মরে গেলে কিছুই হতো না। সমগ্র পৃথিবীর কোথাও কিছু থমকে যেত না।
বরং একটা দুর্ধর্ষ টেরোরিস্টের মৃত্যুতে বেঁচে যেত গোটা জেনারেশন। চারিপাশে অসহনীয় নীরবতা। বৃদ্ধ মেয়েটা ফেলফেলিয়ে চেয়ে আছে শুধু। এই মুহূর্তে অপর প্রান্তের মানুষটাকে ব্ল্যাক হোলের মতন অস্বাভাবিক শূন্য দেখাচ্ছে, যেন তার অসীম রহস্য আবৃত অস্তিত্ব জুড়ে ঈশানী এক ধরাশয় কীট পতঙ্গ মাত্র। নীলের গভীরতা প্রগাঢ় হলো চোখে নিগুড় দর্শনে মানুষটাকে পরখ করতে করতে আনমনি ভাবল রমণী। বোধহয় থমকে যেত আমার দ্বিধাগ্রস্ত অবচেতন হৃদয়টা। তোমার আর মাহিনের বিয়েটা হচ্ছে না। বিয়ে তো দূরে থাক, দ্বিতীয়বার তোমার দিকে চোখ তুলে তাকালে ওকে জ্যান্ত কবর দেবো আমি। গম্ভীর রাজভরে আওয়াজে ভাবনাচ্ছেদ ঘটে ঈশানীর। নিগুড় দৃষ্টি ঢাকা পড়ে যায় অবিশ্বাস্য চাউনির আড়ালে। সরু গলার ফাঁক গলিয়ে বেরিয়ে আসে হতবিহ্বল কণ্ঠস্বর, নিঝুম। আপনি কি পাগল? নিজের শরীরের দিকে একবার তাকান, কতটা রক্তাক্ত হয়ে আছেন। আপনার ট্রিটমেন্ট প্রয়োজন, আর আপনি পড়ে আছেন আমার বিয়ে নিয়ে। নিরিবিলি রাতে মুখোমুখি একজোড়া উচাটন অস্তিত্ব। বারুদের মতোই চলছে হৃদয়, অচেতন অনুভূতির তুফানে ধরাশায়ী অন্তঃকরণ, অথচ নিরাময়ের উদ্ভাসনে নিতান্তই অপরূপ দুর্য। সেই তখন থেকে নির্লিপ্ত আছে এরিস। স্ট্রিট লাইটের নিয়ন আলোক শিখায় রমণীর অপ্রীতিকর ভূষণ সুস্পষ্ট হয় মানবের মোহনীয় দৃষ্টিতে। শরীরে ফিনফিনে কাপড়চুকো নিতান্তই অনুপস্থিত, জামা ছিঁড়ে দুভাগ হয়ে যাওয়া দরুন উন্মুক্ত হয়ে আছে। আলো পিছলানো মোম নরম পেলব ত্বক, নিঃশ্বাসের তালে তালে নির্লিপ্তে ওঠানামা করছে কবুতরি নরম বক্ষপিঞ্জর। নারী শরীরের অতি সংবেদনশীল বাঁকানো উপত্যকা জুড়ে লেপটে আছে এক টুকরো ফিনফিনে ভূষণ সম্ভ্রম আচ্ছাদনে, যা নিতান্তই সামান্য। যথাযথ জামার অস্তিত্ব না থাকায় ধনুকের মতো নারী দেহটা স্পষ্ট দৃশ্যমান এরিসের চোখে। মেয়েটাকে মোহবিষ্টের ন্যায় পরখ করতে করতে এতক্ষণে টনক নড়ে তার। ঈশানীর এই নাজেহাল অবস্থার জন্য নিজেকে দায়ী করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে এরিস, তবে দৃষ্টি সরায় না কিছুতেই। আর না তো অক্ষিপুট নমিত করে এক পল প্রগাঢ় অধিকার বোধ নিয়ে মোহ দৃষ্টিতে চেয়ে থাকে নির্নিমেষ, যেন ওর নিকট অতি পরিচিত এই দৃশ্য। সেই থেকে বাকশূন্য এরিস আবছা আধারে ওর শূন্য চোখ দুটো অবলোকন করে ঈশানী অতঃপর গভীর দৃষ্টি অনুসরণ করে। নজর বোলা নিজের সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় কুকড়ে উঠে মেয়েটা। কর্তৃক টগার ন্যায় গুছিয়ে দিয়ে দু হাতে নিজের সমসম থাকার আপ্রাণ চেষ্টা চালায় অবিরত, ঘুরে বসে অন্যদিকে। তাতে অবশ্য লাভ হলো না বিশেষ, কারণ পেছনের দিকেও একই অবস্থা। অজ্ঞতা উপায়ান্তর না পেয়ে মেয়েটা রিনরিনে আওয়াজে বলে উঠছে, দয়া করে চোখ সরান। আসলে তখন অন্ধকারের মাঝে। কথা শেষ করার ফুসরত পেল না ঈশানী। তার আগে পেছন থেকে বড়সড় বস্ত্রের আবরণে আচ্ছাদিত হলো ওর উন্মুক্ত নারী শরীর। নিজের হুডিটা ঈশানীর শরীরে ছড়িয়ে দিতে দিতে নির্বিঘ্নে বলে উঠল এরিস, ডোন্ট এক্সপ্লেইন, কিচ্ছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কাপড়ের ছোঁয়া ভীষণ স্বস্তি পেল মেয়েটা। দ্রুত হাতে হুডির চেনটা লাগিয়ে পেছনে ঘুরল সহসা। তৎক্ষণাৎ বিনা অনুমতিতে ওকে এক টানে কোলে তুলে নিল এরিস। আবছা আলোতে ঈশানী তাকিয়ে দেখলো মাথায় পেঁচানো ওনার একাংশ দিয়ে খুব ভালো মতো নিজের মুখটা আড়াল করে নিয়েছে স্যান্ডো গেঞ্জি পরিহিত আবস্থারি বলবান পুরুষ। কিন্তু আহত শরীরে এভাবে কোলে তোলার কি প্রয়োজন? অজ্ঞতা বাদ সাধল ঈশানী। তড়িঘড়ি করে বলে উঠল, আরে রে, কোলে কেন তুলছেন? আমি ঠিক আছি। পায়ের চামড়ার একাংশও অক্ষতরী, তাহলে ঠিক কিভাবে আছো? জবাব দিল না ঈশানী। আলতো করে মাফিয়া বসের পৌরুষালে গ্রেবায় দুহাত পেঁচিয়ে নিশ্চিত করলো দৃঢ়তা। অতঃপর লোকটার আবৃত মুখ হয় পরখ করে শুধল, মুখ কেন ঢেকেছেন? তোমাকে সেফ রাখার জন্য। বিস্তার সড়কের ফুটপাত ধরে ধাতস্থ পায়ে এগুতে এগুতে রাজবাড়ি আওয়াজে জবাব দিল এরিস। এবারে কিঞ্চিত সাহস দেখিয়ে বলে উঠল ঈশানী, আমাকে সেফ রাখার জন্য এভাবে নিজেকে আড়াল করে রেখেছেন। কি হই আমি আপনার? থমকালো এরিস। পায়ের গতি পুরোপুরি স্থির করে আকস্মাৎ দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তা। এরিসের হঠাৎ থেমে যাওয়া দেখে কুণ্ঠিত হলো ঈশানীর নাজুক চিত্ত। দৃঢ় হাতে গলা পেঁচিয়ে বুকের উপর সন্তর্পণে লেপ্টে থাকা হতচকিত মেয়েটার পানে নিগুড়ো দৃষ্টিপাত করলো মাফিয়া বস। অতঃপর কপাল
কপাল ছেকে মিলন ঘটালো নেত্রদয়ে। নীরবে অতিবাহিত হলো কয়েক মুহূর্ত। পরপরই দু চোখ বুজে গভীর শ্বাস টানল এরিস। এক মুহূর্তের জন্য দুনিয়ার, সমাজ, এমনকি সকল বিঘ্নতা ভুলে হাসকি স্বরে সম্বোধন করে উঠল। প্রেম আমার। রাত প্রায় 9টা। আমাবস্যার আধারে স্থবির চারিপাশ। অফ হোয়াইট রেঞ্জ রোভারটা মাত্রই এসে থেমেছে ঈশানীদের মহল্লার গলিতে। এখানে থেকে মিনিট দুয়েক হেঁটে গেলেই দেখা পাওয়া যায় ওদের শ্যাওলা পড়া দোতলা গাড়ির আকস্মাত ব্রেকে কিঞ্চিত ভরকালো ঈশানে শুষ্ক একটা ঝোঁক গিলে এরিসকে উদ্দেশ্য করে বলল, আপনি নিয়ন্ত্রণহীন হয়ে আছেন। ড্রাইভার লোকটাকে সাথে নিয়ে এলেই পারতেন। ঠিক আমি ঠিক আছি। ছোট্ট করে জবাব দিল এরিস। ঈশানীর কথা ভালো না। আর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানালো। ঠিক আছে, আমি যাচ্ছি। তৎক্ষণাৎ বাদশাহ এরিস ইস্যুর গতি প্রতিরোধ করে বলল, পেছনের সিটে স্নিকার্স আর জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করে তারপর যাও। লাগবে না, আমি ঠিক আছি। কিছু একটা ভেবে জিভের জগায় গাল চাকালো এরিস। কোনো কিছু তোয়াক্কা না করে ছট করে বলে উঠল, তুমি কি শুধু ইনার পড়া অবস্থায় বাড়ি ফিরতে চাচ্ছ নাকি? মাফিয়া বসের আচানক বাক্য বানে কি কর্তব্য বিমুঠ হয়ে পড়ল ঈশান। লজ্জা ভয় সংকোচের মিশলে ফাঁকা হয়ে গেল রমণীর ফিনফিনে উষ্ঠতর। সহসা ফুরিয়ে এলো শব্দ ভাণ্ডার জুৎসয়ে। প্রত্যুত্তর করার কোনরূপ বাক্য খুঁজে পেল না। আর মেয়েটাকে এভাবে চুপচাপ নির্লিপ্ত বদনে বসে থাকতে দেখে পুনরায় বলে উঠে এরিস, আমি বাইরে অপেক্ষা করছি, চেঞ্জ করে নেমে এসো। নিজের কথা শেষ হলে কোনরূপ প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করে ইলেকট্রিক সিগারেটটা মুঠোয় পুরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এরিস। গাড়ির সঙ্গে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে রাস্তার ধারে শটান দাঁড়িয়ে আছে এরিস। ছোটের ফাঁকে উদ্ভাসিত ধোয়ার কুণ্ডলি তার চওড়া ও কপালে আটকে আছে সফেদ গজের মোচা প্রলেপ। ধারালো মুখব জুড়ে শূন্য অভিব্যক্তি নিদারুণ অস্তিত্ব। মস্তিষ্ক ভার হওয়া তীব্র যন্ত্রণার মোটেই ছুতে পারে না মাফিয়া বসকে। তবে বাংলাদেশের মতো একটা রেস্ট্রিক্টেড জায়গায় দাঁড়িয়ে এমন দুঃসাহসিক একটা কাণ্ড ঘটিয়েছে তাকে নিয়ে দুদণ্ড না ভাবলেই নয়। পাইথন লিডারের সঙ্গে চ্যালেঞ্জ গেম খেলছে নিশ্চয়ই। সাধারণ প্রজাপতির কোনো পাতি গুন্ডা নয় সে। অতর্কিতে ভাবনা ডুবল এরিস। ঠিক তখনই মধ্যবয়স্ক কর্কশ গলার এক উদ্ভট সম্বোধন ধ্যান ভাঙে ওর। ওই ফুয়া। ব্যান্ডেজে আবৃত কপালে তীক্ষ্ণ ভাঁজ টানল এরিস। খানিক বিরক্ত হয়ে ঘুরে তাকালো পেছনে, দেখলো মাঝবয়সী এক বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছে অবিপ্রান্তে। এরিসের তীক্ষ্ণ চাহনি পরখ করে ফের তিরিক্ষি আওয়াজ ছুড়ল বৃদ্ধ। নাক মুখ শিকই তুলে বলে উঠল, ওয়াহ তুই কোন আর ফারার মায়া অক্কর লগে তুই এত রাতিয়া কিওরর? হুনো ইবা ভদ্র মানুষের এলাকা, ইল্লা প্রেম পীড়িত নামত, ইল্লা না সারেত গতি ন চলিব, ইল্লা হলে এলাকার বিজ্ঞানরে ডাকিয়ানি খন পড়িব। আকস্মাৎ চরাত করে ফুঁসে উঠল মস্তিষ্ক। বৃদ্ধের কথায় নির্বিকারে দাঁতে দাঁত পিছল এরিস। ছেলেটার এহেন বেয়াদবি ম্যানারলেস মুখ পরখ করে ফের কথা শুনলেন বৃদ্ধ। অবুক অবুক কেল্লা বাপ করে লাগে দেখ খাই ফেলিব আরে। হিদ্দি গাড়ির ভিতরে কোন মায়াওয়ালারে গলায় রাখছ? রাতিয়া জন মায়া ইয়ানো কিয়ারের হলো অক্কলের লাগে নাও চাই আই এখন বিচার দিম হেতির বাড়িতে। বৃদ্ধের কুচকে যাওয়া ছলছলে গ্রীবাদেশে খুব করে টানছে এরিসকে। কণ্ঠনালী ঠিক মাঝ বরাবর একটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারলে খানিক শান্তি লাগতো বোধহয়। পৈশাচিক হাসে মত্ত হয়ে দক্ষ কৌশলে শর্ট নাইফটা বের করেও কি ভেবে জানো আবার সেটাকে চুপচাপ আড়াল করে ফেললো এরিস। খড়খড়ে করতালের মাঝে ধারালো চাকুটা চেপে রেখে আকস্মাৎ নিক্ষেপ করলো জোরালো গম্ভীর আওয়াজ। বউ হয়, গাড়িতে বসা মেয়েটা বউ হয় আমার। লিগ্যাল ওয়াইফ বোঝেন নিশ্চয়ই। তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেল বৃদ্ধ। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে নিজের ভুলভাল সম্বোধনের জন্য অজস্র দুঃখ প্রকাশ করে ফের উদ্ভ্রান্ত হয়ে বলে উঠলেন তিনি, ও আচ্ছা আগে ন কইবা তুই আডার এলাকার জামাই এটা তো তো কোন বাড়ির জামাই অভূত? বৃদ্ধের কথার পাশে এরিস কিছু বলবে তার আগে গাড়ির ভেতর থেকে শীতল গলায় ডেকে উঠল ঈশানে। হয়ে গিয়েছে, আসুন এবার। বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে তড়িঘড়ি করে প্রস্থান করে বৃদ্ধ। লোকটা চলে গেলে
গাড়ির অভিমুখে পা বাড়ে এরিস। কাছাকাছি এলে ঈশানী জানতে চায়, কে উনি? কিছু বলেছে দেখলাম। নাথিং মাচ, জাস্ট সাম বুলশিট। দরজার ছেলে ড্রাইভিং সিটে বসতে বসতে জবাব দিল এরিস। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী, হাসূচক মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, ঠিক আছে, আমি আসছি এবার। কোনরূপ প্রত্যুত্তর করে না এরিস, কেবল সাকুরা যাওয়ার পানে চেয়ে থাকে নিষ্প্রাপ। মেয়েটা যখন বেশ খানিকটা পথ এগিয়ে যায় তখন হুট করে পিছু ডেকে উঠছে ফের। এই যে লোকটার অযাচিত সম্বোধনে ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করে ঈশানী। নির্বিকার চোখে তার অগণিত প্রশ্নের ছড়াছড়ি। সেই দিকে সে আকস্মাৎ বলে উঠে, মাফিয়া বস। লং ড্রাইভে যাবে? কিয়ৎক্ষণ নীরবতা, পর মুহূর্তে ঠোঁট উঠে জবাব দিল বিপরীত পক্ষ। চার দেয়ালে আবৃত ঠান্ডা গাড়িতে পোষাবে না আমার। বালিকা আকাশ দেখতে চায়, এক ঢাল খোলা আকাশ। বাইক চলবে? দ্বিতীয়বার জবাব দিল না রমণী। মৃদু হাসি উপহার দিয়ে ফের হারিয়ে গেল তমাশায়। বেশ কিছুদিন পরে মস্কো, রাশিয়া। শীতের শহরের রৌদ্রোজ্জ্বল আজ প্রখর রোদের উজ্জ্বলতায় গলতে আরম্ভ করেছে ছকছকে বরফের আস্তর। পেন্ট হাউসের চারিপাশে বিস্তৃত গহীন জঙ্গলে ঝুড়ো ঝুড়ো সোনালি রোদের ছজা যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। সে কতগুলো দিন থেকে একা একা পেন্ট হাউসে দিনাতিপাত করে আসছে ফ্লোরা। অবশ্য একা থাকায় বরাবরই অভ্যস্ত মেয়েটা। তুষার আর এরিস তো আর ওকে সঙ্গ দেয় না কোনো কালে। মাঝখানে শুধু ঈশানী এসে কতগুলো দিন স্বপ্নের মতন কাটিয়ে চলে গেল এখানে। যে দিনগুলো ছিল ফ্লোরার নিকট সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয়। সকাল সকাল থালা বাসন ধুতে ধুতে স্নিকের সামনে দাঁড়িয়ে সুমিষ্ট গলায় গান ধরেছে ফ্লোরা। And I was running far away, would I run off the world someday? Nobody knows, nobody knows. খুব সুন্দর গাও তো তুমি, আই এমপ্রিশিয়েট। গানের শেষাংশে এসে থমকালো ফ্লোরা অযাচিত পুরুষালী আওয়াজে। চৌকিতে ঘাড় ঘুরালো তৎক্ষণাৎ। দেখলো কাউচের উপর গা এলিয়ে দিয়ে লঞ্চের মাঝ বরাবর টান টান হয়ে বসে আছে টমেটো প্রিন্স। ওকে দেখা মাত্রই ফ্রি কুচকালো ফ্লোরা বিতৃষ্ণ গলায় বলল, আপনি আবার এসেছেন? কতবার বলেছি এরিস তুষার কেউ নেই, কথা কানে যায়নি? ওরা নেই দেখেই তো এসেছি প্রিন্সেস। এত বড় পেন্ট হাউসে তোমাকে কে পাহারা দিবে বলো তো? তুষারই বা কেমন মানুষ তোমাকে একা ফেলে এভাবে চলে গেল? কথা বলতে বলতে কাউচ ছাড়িয়ে ধীর গতিতে কিচেন কাউন্টারের দিকে অগ্রসর হলো অ্যালেক্স। ফ্লোরা নিজের কাছে অবিরত থেকে জানায়, এসব ভার বকা বন্ধ করুন। পেন্ট হাউসে এত এত দক্ষ গার্ড থাকতে আমাকে পাহারা দেওয়ার জন্য আপনার মতো টমেটো প্রিন্সের প্রয়োজন পড়বে না। দরজাটা ওদিকে, আপনি আসতে পারেন। কাপড় ঠেসে গ্রীবা বাঁকালো অ্যালেক্স। মেয়েটার গোলাপি আভাযুক্ত পেলব কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, ওদের শক্তি আছে ঠিকই, কিন্তু বুদ্ধি নেই। আর আমি এও জানি তুমি আমাকে প্রচণ্ড ভয় পাও, কারণ তুমি ভালো করেই জানো আমি হায়নার চেয়েও অধিক পরাশক্তিধর। কথা শেষ করে আকস্মাৎ ফ্লোরার জামার হুকটা টান মেরে খুলে ফেললো অ্যালেক্স। অ্যালেক্সের কাণ্ডে থরথর করে কেঁপে উঠল রুশকন্যা। মাখনের মতো নরম নমনীয় পৃষ্ঠদেশে আকস্মাৎ অনুভব করল রুক্ষ হাতের অতর্কিত স্পর্শ। সঙ্গে সঙ্গে ফুঁসে উঠছে ফ্লোরা এক ঝটকা অ্যালেক্সের হাত সরিয়ে ঝাঁঝালো কঞ্চে বলে, পেন্ট হাউসে দাঁড়িয়ে ফ্লোরার গায়ে হাত দিচ্ছেন, এত সাহস হলো কি করে আপনার? ফের ফ্লোরার নিকট এগিয়ে যেতে যেতে অ্যালেক্স বলে, কাম অন, ইউ আর জাস্ট এ মেড হেয়ার। আর আমি তোমাকে প্রিন্সেস ডেকেছি। লেটস হ্যাভ এ বিগ রাউন্ড। এখানে কেউ নেই দেখো। তড়িঘড়ি করে চারিদিকে চোখ ঘোরালো ফ্লোরা। সত্যি কেউ নেই আশেপাশে। গার্ডসরা সব গেল কোথায়? অগতা চমকিত চিত্তে শুষ্ক চোখ গিল মির্জা প্রকম্পিত স্বরে বলা, দয়া করে চলে যান, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফ্লোরার কথা গায়ে না মেখে খপ করে ওর হাতটা টেনে ধরে অ্যালেক্স কোমল চিবুকে আলতো হাত বোলাতে বোলাতে বলে, কিচ্ছু খারাপ হবে না, তুমি জাস্ট নিজের মুখটা বন্ধ রাখবে। অযাচিত স্পর্শে ঘৃণায় চোখ মুখ খিচিয়ে ফেলল ফ্লোরা। হাত ছড়িয়ে ওর ফর্সা গলায় মুখ ডোবাবে অ্যালেক্স সেই উদ্দেশ্যে ধীরে ধীরে গ্রীবা নমিত করল সম্মুখে। ঠিক তখনই শক্ত হাতের তীব্র এক
কষাঘাতে হামলে পড়ল ও সদ্য সেরে ওঠা পৌরুষালী চোয়ালে। এক ঘুষতে মেঝেতে মুখ থুবড়ে পড়ল টমেটো প্রিন্স। ব্যথার তোড়ে গুঙিয়ে উঠছে কোনো মতে পেছন দিকে ঘাড় ফিরিয়েছে কি ফেরানি, তৎক্ষণাৎ ওর বুকের ওপর হাঁটু গেড়ে বসে দু হাতে এলোপাতাড়ি ঘুষি দিতে শুরু করে আগন্তুক। মুহূর্তেই নাক মুখ থেতলে গিয়ে বিভৎস চিত্ত ধারণ করে অ্যালেক্সের সমগ্র মুখমণ্ডল। বুকের উপর শক্ত ভারী শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফলস্বরূপ তিত্তিরিয়ে রক্তে ভরে উঠল শুভ্র চোখের কোচর। অ্যালেক্সের এমন ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পরে ফ্লোরা উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে দু হাতে আঁকড়ে ধরে তুষারের বাহু। বলবান পুরুষালী শক্তির সঙ্গে পেরে ওঠার বৃথা চেষ্টা চালে উদ্গ্রীব হয়ে বলে, ছাড়ুন, নইলে মরে যাবে এক্ষুনি।